আসসালামু আলাইকুম প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি সাইফ আছি সাথে। আর আজকে কথা বলবো সদ্য মুক্তি পাওয়া একটি সুপার কন্ট্রোভার্সিয়াল মুভি যার নাম মানকি ম্যান। দেব পাটেল এবং সবিতা ধুলিপালা অভিনীত ভারতে নিষিদ্ধ হওয়া এই মুভিটি বিভিন্ন কারণে মুক্তি পেতে অনেক বাধার সম্মুখীন হয়েছে, কিন্তু তারপরেও IMDb-তে এটি পেয়েছে উপিং 7.5 আউট অফ 10 রেটিং এবং রোটেন টমেটো এই মুভিকে বলছে ইমপ্রেসিভ 88% ফ্রেশ, পাচ্ছে বিশ্বব্যাপী প্রশংসা। অ্যানিমেলের মতো মুভিকে যারা মারাত্মক অ্যাকশন মুভি মনে করেন তাদেরকে বলি, অ্যানিমেলের থেকে বহুগুণ ভালো অ্যাকশন সিকোয়েন্স এই মুভিতে আপনারা দেখতে পাবেন। কথা না বাড়াই, লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। শিশু সন্তানকে গল্প শোনাচ্ছিল মা। হিন্দু মাইথোলজির চরিত্র লর্ড হনুমানের গল্প। ক্ষুধার্ত হনুমান আম মনে করে একবার সূর্য খেয়ে ফেলায় কিভাবে হিন্দু দেবতারা তার সকল শক্তি কেড়ে নেয়। হঠাৎ সিন শিফট হয় এক আন্ডারগ্রাউন্ড ফাইট এরিনায়। মাঙ্কি মাস্ক পরা এক ব্যক্তির সাথে লড়াই হচ্ছে অন্য একজন ব্যক্তির। মাঙ্কি মাস্ক এখানে প্রচুর মার খায় এবং ম্যাচটি হেরে যায়। এই সময় আমরা ওই ফাইটিং এরিনার হোস্ট টাইগারকে দেখতে পাই। সেই এখানকার মালিক। লড়াই শেষে আহত রক্তাক্ত মাঙ্কি মাস্ককে এসে কিছু টাকা দেয় টাইগার, আর বোঝা যায় ইচ্ছে করেই লড়াইতে হেরে গিয়েছিল মাঙ্কি ম্যান, যাতে বাড়তি কিছু টাকা সে রোজগার করতে পারে। কিন্তু এখানেও টাইগার তাকে ঠকায় এবং অর্ধেক পরিমাণ টাকা দেয়, কারণ তার মতে মাঙ্কি ম্যানের পর্যাপ্ত রক্তপাত হয়নি। এটাকে সে বলে ব্লাড মানি। অর্থাৎ ম্যাচ ফিক্সিং করে নিজে মার খেয়ে হেরে গিয়েও টাকা উপার্জন করার চেষ্টা করছে এই ছেলেটি। কিন্তু কেন সে টাকার জন্য এত মরিয়া তা জানতে পারবেন আরেকটু পরে। যাই হোক, নিরুপায় হয়ে সেই ছেলে একটা বারে যায়। এই ছেলেকে আমরা দেব বলে ডাকব। দেব ওই বারে একটা ছেলের সাথে দেখা করে। এই স্ট্রিট স্মার্ট পিচ্চি দেবকে এক মহিলার ইনফরমেশন কালেক্ট করে দেয়। তাকে সে মেয়েটির ব্যাপারে সব ইনফরমেশন দিতে থাকে। মেয়েটি কখন কোথায় যাবে, কোথায় থাকবে, কোন রেস্টুরেন্টে বসে কফি খাবে, সবকিছু। বোঝাই যাচ্ছিল এইখানে দেবের কোনো একটা বড় ধরনের ইন্টেনশন কাজ করছে। পরদিন আমরা সেই মহিলার কাছে এক ভিক্ষুককে গিয়ে ভিক্ষা চাইতে দেখি, কিন্তু মহিলাটি ভিক্ষুককে তাড়িয়ে দেয়। যাওয়ার সময় ভিক্ষুক কৌশলে মহিলাটির ব্যাগ থেকে তার পার্সটি চুরি করে। কিছু দূর গিয়েই ভিক্ষুক তার হুইল চেয়ার ছেড়ে হাঁটা শুরু করে। হাত বদল হতে হতে সেই পার্স গিয়ে পৌঁছায় দেবের কাছে। সো এই সব কিছু ছিল একটা প্রায়র সেটআপ। এই মহিলা ছিল একটা প্রিমিয়াম লেভেলের রেস্টুরেন্ট প্লাস বারের ওনার। এর পাশাপাশি প্রস্টিটিউশনের বিজনেস চালাতো এইসবের আড়ালে। দেব সেই পার্সেল ফিরিয়ে দেওয়ার বাহানায় মহিলার সাথে দেখা করতে যায় এবং বিনিময়ে সে একটা চাকরি চায়। শুরুতে না করলেও পরে মহিলাটি তাকে একটা ক্লিনার হিসাবে চাকরি নিযুক্ত করে। এই সব কিছুর পেছনে অনেক বড় কোনো কারণ যে আছে তা তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু কি সেই কারণ? দেব যখন মহিলার রুমের দেয়ালের দিকে তাকায়, হঠাৎ তার মনে সুদূর অতীতের কোনো এক ভয়াল স্মৃতি মাথাচাড়া দিয়ে ওঠে। সেখানে আমরা রানা নামের একটি লোককে দেখতে পাই, রানা সিং, যে কিনা একজন পুলিশ অফিসার। আর দেখতে পাই লিলিহান আগুনে পুড়তে থাকা একটা গ্রাম। যাই হোক, দেব ওই রেস্টুরেন্টে কাজ করতে শুরু করে। এইখানে তার পরিচয় হয় আলফানজো নামের এক ব্যক্তির সাথে। আলফানজো নামের এই লোক কাইন্ড অফ ব্রোকার, যার কাজ ছিল রানী নামক সেই ক্লাব ওনার মহিলার ডার্টি ওয়ার্কসগুলো হ্যান্ডেল করা। পরের দৃশ্যে আমরা দেবকে শহরের এক বিশেষ এলাকায় একটি পানের দোকানে দেখতে পাই। পান কেনার ফাঁকে সে দোকানদারকে একটা কোড ওয়ার্ড বলে, যা শুনে দোকানদার কিছুক্ষণ শীতল চোখে তার দিকে চেয়ে থাকে। এরপর সে একটি ছোট্ট ছেলেকে ডেকে আনে এবং তাকে বলে দেবকে আসল জায়গায় নিয়ে যেতে। দেব যখন তার সাথে সাথে যায়, তখন ছেলেটি তাকে একটা আন্ডারগ্রাউন্ড গুদামে নিয়ে যায়। এইখানে আমরা আরেকটি লোককে দেখতে পাই, আর এই লোকটি মূলত একজন আর্মস ডিলার। এভাবেই খুব গোপনীয়তার সাথে আন্ডারওয়ার্ল্ডের আর্মসগুলো কেনাবেচা হয়। লোকটি দেবকে বেশ অনেকগুলো গান দেখায়। এইখানে জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি জন উইককেও মেনশন করা হয়, আর জনের ব্যবহার করা গানটি সে দেবকে দেখায়। কিন্তু দেবের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না, তাই সে অপেক্ষাকৃত ছোট একটা গান কিনে নিয়ে সেখান থেকে চলে যায়। সে যখন রেস্টুরেন্টে ফিরে আসে, তখন দেখতে পায় রানী সীতা নামের একটি মেয়ের সাথে খারাপ ব্যবহার করছে এবং সম্ভবত সে মেয়েটির গায়ে হাত তুলছে। মূলত এই মেয়েটি একজন সেক্স ওয়ার্কার, আর এরা রানীর আন্ডারেই কাজ করে। কিন্তু দেব এই সব কিছু দেখেও না দেখার ভান করে, আর রানীর জন্য ড্রিঙ্ক নিয়ে ভেতরে যায়। এই সময় সেখানে আলফানজো আসে। দেবের সামনে রানী আলফানজোকে বলে, কালকে অনেক বড় একটা পার্টি আছে, সেখানে অনেক গুরুত্বপূর্ণ পলিটিশিয়ান মানুষরা আসবে। কালকের পার্টিতে
ওয়ার্কার সাপ্লাইয়ের দায়িত্ব পড়ে আলফানজোর ওপর। দেব তখনই বুঝতে পারে আলফানজো সেই পার্টিতে ঢোকার জন্য তার একটা চাবিকাঠি হতে পারে। তখনই সে আলফানজোর পিছনে পড়ে যায়, কারণ এই রেস্টুরেন্টে ঢোকা এবং এত কিছুর পেছনে এই পার্টিতে এন্ট্রি পাওয়াই ছিল দেবের মূল লক্ষ্য। কিন্তু দেব এইসব কেন করছে তার উত্তর আরো সামনে আমরা পাবো। শুরুতে আলফানজো দেবকে পাত্তাই দেয় না। তখন দেব তাকে বলে, আমি তোমাকে অল্প সময়ে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ করে দিতে পারি। তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, কালকে এই ঠিকানায় এই সময়ে উপস্থিত হবে। সেখানে মাস্ক পরিহিত একজন লোক অন্য একটা লোকের সাথে ফাইট করবে। তুমি বেট লাগাবে মাস্কের বিপরীত জনের ওপর। মাস্কম্যান হেরে যাবে আর সব টাকা তুমি জিতে নিতে পারবে। দেব যখন আলফানজোকে বলে যে মাস্ক পরা সেই ব্যক্তি আর কেউ নয়, সে নিজেই, শুরুতে তো আলফানজো হেসে উড়িয়ে দেয়, কিন্তু ইভেন্চুয়ালি দেবের কনফিডেন্স দেখে সে কনভিন্স হয়েই পড়ে। দেবের কথা মতো সে সেই ফাইট এরিনাতে যায় যেটার মালিক টাইগার। আর আসলেই সে অনেকগুলো টাকা জিতে যায়, কারণ সব সময়ের মতোই ম্যাচটি ইচ্ছে করে হেরে যায় দেব। এই উপকারের প্রতিদান স্বরূপ আলফানজো দেবকে সেই পার্টির একজন ওয়েটার হিসেবে অ্যাপয়েন্ট করে। পরদিন দুইজনে মিলে একসাথে সেই পার্টিতে উপস্থিত হয়। পার্টিতে দেশের কুখ্যাত এবং চরম প্রভাবশালী ব্যবসায়ী থেকে শুরু করে রাজনীতিবিদ, বড় বড় পুলিশ অফিসার, প্রশাসনিক কর্মকর্তা সবাই উপস্থিত ছিল। আলফানজো একে একে ওদের অনেকের পরিচয় দেয় দেবকে। ওই পার্টিতেই সীতা নামের সেই মেয়েটিও ছিল। খোলামেলা জায়গাতেই এক লোক সীতাকে নোংরাভাবে স্পর্শ করছিল। এইসব দেখে দেব মানসিক যন্ত্রণা অনুভব করে বাইরে চলে আসে। কিছুক্ষণ পর সীতা সেখানে আসে আর তাকে বলে, এইসব দেখে যদি সহ্য করতে না পারো তাহলে এই জায়গায় তুমি কাজ করতে পারবে না। কিন্তু দেব থেমে থাকে না। সে শুটিং প্র্যাকটিস করতে থাকে, যেন তার জীবনের একমাত্র লক্ষ্যই কোনো এক আকাঙ্ক্ষিত প্রতিশোধ। হোটেলে কাজ করে, আন্ডারগ্রাউন্ড ফাইটিং করে আর শুটিং প্র্যাকটিস করে কেটে যায় তার অনেকগুলো দিন। এরপর একদিন সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসে, যেদিন পার্টিতে রানা নামক সেই পুলিশ অফিসারকে খুঁজে পায় সে। সেদিন সীতা ছিল রানার সঙ্গী। রানাকে দেখতেই তার কানের উপরের বিচ্ছিরি একটা কাটা দাগ দেখতে পায় দেব। এই সবকিছু যেন তাকে কোনো এক অতীত মনে করিয়ে দেয়। মাদকাসক্ত রানাকে নিজের হাতে খুকি এনে দেয় দেব, কিন্তু সেই নেশাদ্রব্যে অন্য কিছু মেশানো ছিল। ওটা নেয়ার পর নাক থেকে রক্তক্ষরণ শুরু হয় রানার। দ্রুত ওয়াশরুমে যায় রানা, আর সেখানে তার জন্য অপেক্ষা করছিল দেব। কোনো কথা ছাড়াই সে রানার মাথায় তার নিয়ে আসা গান তাক করে, কিন্তু দক্ষ ফাইটার রানা শুট করার আগেই ঝাঁপিয়ে পড়ে দেবের ওপর। এইখানে দুজনের মধ্যে মরণপণ লড়াই শুরু হয়। অসাধারণ কিছু ফাইট সিকোয়েন্স আমরা এইখানে দেখতে পাই। লড়াইয়ে দেব এবং রানা দুজনেই চরম আহত হয়। রানাকে মারতে না পারলেও তার বেশ কয়েকজন সহচরকে হত্যা করে ফেলে দেব, আর সেখান থেকে পালাতে শুরু করে। দেব আলফানজোকে সাথে নিয়ে তার মডিফাইড সিএনজি নিয়ে পালাতে থাকে, আর তাকে তাড়া করতে শুরু করে পুলিশের পুরো ফোর্স। কিন্তু বাইক, গাড়ি, এমনকি হেলিকপ্টার নিয়েও শেষ পর্যন্ত তারা দেবের নাগাল পেতে হিমশিম খেয়ে যায়। কিন্তু এত সবের মধ্যে মারাত্মক আহত হয়ে পড়ে দেব, আর এক পর্যায়ে এসে একটি জলাশয়ের মধ্যে পড়ে যায়। গোলযোগের সুযোগে আলফানজো সেখান থেকে পালায়। দেবের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা মন্দিরে আবিষ্কার করে। এই মন্দিরে একদল ট্রান্সজেন্ডার বসবাস করত, আর তাদের সর্দার দেবকে এইখানে নিয়ে এসেছে সকলের অলক্ষ্যে। জ্ঞান ফেরার পর সর্দার তাকে বাইরে যেতে নিষেধ করে, কারণ এখনো পুলিশ তাকে খুঁজছে। কিন্তু এই মন্দিরের ভেতর কেউ তাকে খুঁজতে আসবে না। দেব তাকে জিজ্ঞেস করে, আপনি আমাকে কেন সাহায্য করলেন? জবাবে সর্দার বলে, তোমার মরে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি মরনি। নিশ্চয়ই উপরওয়ালার তোমাকে নিয়ে কোনো বিশেষ উদ্দেশ্য আছে। এরপর সর্দার তাকে কিছুদিন তাদের সাথে সেখানেই থাকতে বলে, যেন ধীরে ধীরে সে তার জখমগুলো সারিয়ে তুলতে পারে। রাতে সে সবার সাথে আসরে বসে আর দেখতে পায় সেখানে একজন ব্যক্তি তবলা বাজিয়ে সবাইকে এন্টারটেইন করছে। প্রিয়জনেরা, এই তবলাবাদক কিন্তু উপমহাদেশের বিখ্যাত একজন ব্যক্তি। এনাকে চেনেন? কমেন্টে জানান দেখি কে কে চিনতে পারছেন। যাই হোক, রাতের শেষ ভাগে সর্দার দেবকে নিয়ে একটি বিশেষ গাছের সামনে যায়। এই গাছের রোগ নিরাময় করার আশ্চর্য ক্ষমতা রয়েছে। সর্দার দেবকে বলে, এটা তোমাকে শারীরিক যন্ত্রণা দেবে ঠিকই, কিন্তু সারিয়ে তুলবে অস্বাভাবিক দ্রুত। বলেই সে ঔষধটা দেবের উপর অ্যাপ্লাই করে। মুহূর্তেই তীব্র যন্ত্রণায় কুঁচকে যায় দেব। একে একে তার সামনে ভাসতে থাকে অনেকগুলো দৃশ্য। সে হ্যালুসিনেট করে যে সে নিজেই নিজের বুক ছিঁড়ে ফেলছে। আর এর মাঝে ঘটনা ফিরে যায় দেবের ছোটবেলায়। মায়ের সাথে বসে পুতুল খেলা দেখছিল ছোট্ট দেব। হিন্দু মাইথোলজিক্যাল ক্যারেক্টার হনুমানের বীরত্ব গাথা। হাসি খুশি এক গ্রাম মানুষ বাস করত এই গ্রামে।
এই সময় শক্তি নামের এক ধর্মীয় গুরুকে দেখা যায়। তুমুল জনপ্রিয় এই ধর্মগুরুর অসংখ্য শিষ্য সারা দেশে ছড়িয়ে আছে, আর রাজনৈতিকভাবে সে খুবই প্রভাবশালী। কিন্তু ধর্মের নামে মুখোশের আড়ালে এ এক জঘন্য পিশাচ। সে ইন্সপেক্টর রানাকে নির্দেশ দেয় যে এই গ্রাম যে কোনো মূল্যে এক্ষুনি খালি করতে হবে। মূলত নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই জায়গায় কোনো একটা স্থাপনা তৈরি করতে চাইছিল এই ব্যক্তি। এর আগেও কয়েকবার সে পুলিশ পাঠিয়েছে এই জায়গা খালি করানোর জন্য, কিন্তু গ্রামের মানুষ রাজি হয়নি। বিশেষ করে দেবের মা শক্ত গলায় তীব্র প্রতিবাদ করেছে। কিন্তু আজ পুলিশ এখানে এসেছে রক্তের পিপাসা নিয়ে। তারা একে একে গ্রামের বাড়িঘরগুলো জ্বালানো শুরু করে, এলোপাথাড়ি গোলাগুলি শুরু করে, আর মুহূর্তের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে থাকে নিরীহ অসহায় গ্রামবাসীগুলো। দেবকে নিয়ে ঘরের ভেতরে এসে সিলিংয়ের উপর তাকে লুকিয়ে রাখে তার মা। একমাত্র শিশু পুত্রকে বাঁচাতে একটা ছুরি হাতে নিয়ে সে জীবন বাজি রেখে দাঁড়িয়ে থাকে নিচে। রানা এসে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। তার বিশেষ রাগ ছিল দেবের মায়ের উপর, কারণ সেই সবচেয়ে বেশি বাধার সৃষ্টি করেছিল। এরপর দেবের মায়ের কাছে এসে তাকে নোংরাভাবে স্পর্শ করতে শুরু করে রানা। জানোয়ারটার উদ্দেশ্য স্পষ্ট। আহত বাঘিনীর মতো ছুরি চালায় দেবের মা। ছুরির আঘাতে কানে গভীর ক্ষত হয়ে যায় রানার। জবাবে কোমরের বেল্ট খুলে মাটিতে ফেলে অমানসিকভাবে সে মারতে শুরু করে মেয়েটিকে। সিলিংয়ের ফাঁক দিয়ে সবকিছু নিজের চোখে দেখছিল দেব। মারতে মারতে রানা দেবের মাকে রক্তাক্ত করে ফেলে। তার শ্লীলতা হানি করে এক পর্যায়ে রক্তাক্ত হাতে দেবের মায়ের গলা টিপে তাকে খুন করে ফেলে রানা। মৃত্যুর আগ মুহূর্তেও উপরে থাকা নিজের শিশু সন্তানের দিকে শেষবারের মতো যেন তাকিয়েছিল মা। আর সিলিংয়ের ফাঁক দিয়ে সবকিছু দেখছিল নিরীহ অসহায় ছোট্ট সেই শিশুটি। কিছুক্ষণের মধ্যেই পেট্রোল ঢেলে দেবের মায়ের নিথর দেহে আগুন ধরিয়ে দেয় রানা। এরা চলে গেলে দ্রুত ছুটে এসে নিজের মায়ের গায়ের আগুন নেভানোর চেষ্টা করতে থাকে দেব। তার ছোট্ট ছোট্ট হাত পুড়ে যায় আগুনের লেলিহান শিখায়। আজকের এই বয়স পর্যন্ত সেই পোড়া দাগ বহন করে বেড়াচ্ছে দেব। আর এই সব কিছু সে সর্দারকে খুলে বলেছিল যে কেন তার মনে এত ঘৃণা এই মানুষগুলোর প্রতি। সবকিছু শুনে সর্দারের চোখও ভিজে আসে। সে দেবকে কথা দেয় সে এবং তার সঙ্গীরা তাকে তাদের সাধ্যমতো সাহায্য করবে। তার লড়াইয়ে তারাও তার সহযোগী হবে। সেদিন থেকে শুরু হয় দেবের অমানসিক প্রস্তুতি। নিজেকে ঝালিয়ে নেয় সে। আস্তে আস্তে তার শারীরিক শক্তি ফিরে আসে। ধীরে ধীরে তার আঘাতগুলো সুস্থ হয়ে ওঠে। এরই মাঝে একদিন খবর আসে যে এইবার সেই শক্তি নামক শয়তানটা চূড়ান্তভাবে রাজনীতিতে নামছে। দেশের ক্ষমতা কুক্ষিগত করার জন্য সে তার অনুগত এক শিষ্যকে নির্বাচনে দাঁড় করায় এবং প্রচুর জনমত সংগ্রহ করতে শুরু করে। দেশকে সে নিয়ে যেতে শুরু করে এক ভয়াল স্বৈরতন্ত্রের দিকে। দেশ জুড়ে শুরু হয় রাহাজানি, এমনকি সেই মন্দিরও আক্রমণ করে বসে পুলিশ। বাধা দেয়ায় একজন ট্রান্সজেন্ডারকে তারা নির্মমভাবে আঘাত করে। এই ঘটনার মধ্য দিয়ে নিতান্তই আবেগের বশে দেবের পাশে দাঁড়ানোর যে প্রতিজ্ঞা করেছিল সর্দার, এখন তা এই পুরো দলের ব্যক্তিগত প্রতিজ্ঞায় পরিণত হয়। যেই দেব এতদিন সম্পূর্ণ একা ছিল, এরা সবাই এইবার তার সৈন্য দলে পরিণত হয়। কিন্তু এই বিশাল শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহে সবার আগে প্রয়োজন ছিল টাকা। দেব তার সারা জীবনের সকল জমানো অর্থ একত্রিত করে, আর সেই সব টাকা নিয়ে সেই ফাইট এরিনায় চলে আসে ছোট্ট একটা শিশু। এইবার আর দেবের বিপক্ষে নয়, বরং সব টাকা সে দেবের পক্ষে বাজি লাগায়। শুরু হয় লড়াই। এতদিন যেই দেব একটা ফাইট জিততে পারেনি, লড়াই শুরু না হতেই একটা মাত্র আপার কিক মেরে সে ধরাশায়ী করে ফেলে তার প্রতিপক্ষকে। পিনপতন নীরবতা নেমে আসে দর্শকদের মধ্যে। একে একে সবগুলো প্রতিপক্ষকে হারিয়ে দেয় দেব। যেই দর্শকেরা এতদিন তার বিপক্ষে উল্লাস করেছিল, আজকে তারা তারই নাম নিয়ে চিৎকার করতে থাকে। সম্মানের সাথে অর্জিত হয় বিপুল পরিমাণ অর্থ, আর সেই সব টাকা দেব ওই সব ট্রান্সজেন্ডারদেরকে দিয়ে নিজে বেরিয়ে পড়ে শেষ লড়াই লড়ার উদ্দেশ্যে। সেদিন ওই পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কুইন্স হোটেলে সমাবেশের আয়োজন করা হয়, আর এইটারই অপেক্ষায় ছিল দেব। একই জায়গায় সেদিন জড়ো হয় তার সকল শত্রু, শক্তি নামক সেই শয়তান আর তার আজ্ঞাবহ জানোয়ার রানা। সবাই আজ একই জায়গায় নিখুঁত ক্ষিপ্রতায় একে একে গার্ডদেরকে হত্যা করতে থাকে দেব। এখানকার ফাইটিং সিকোয়েন্সগুলো এতই অসাধারণ যা আপনাকে আসলেই জন উইকের কথা মনে করিয়ে দেবে। আপনাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যে এখনো জন উইক মুভি ফ্র্যাঞ্চাইজিটি দেখেননি, তবে আই উড ডেফিনেটলি রেকমেন্ড ইউ টু ওয়াচ, স্পেশালি যদি আপনি একজন অ্যাকশন মুভি লাভার হন।
এই লড়াইয়ে দেবের সাথে অংশগ্রহণ করে সেই ট্রান্সজেন্ডারদের দল। তাদের মিলিত আক্রমণে একে একে ধরাশায়ী হতে থাকে শয়তানগুলোর সব সিকিউরিটি। এক পর্যায়ে ক্লাবের মালিক রানী সেখানে চলে আসে। শয়তান মহিলা গুলি করে হত্যা করে ফেলে বেশ কয়েকজন ট্রান্সজেন্ডারকে। দেবকেও সে কোণঠাসা করে ফেলে, কিন্তু এই সময় এসে তাকে পেছন থেকে আঘাত করে সীতা। এতদিনের সব অন্যায় আর অত্যাচারের প্রতিশোধ নিয়ে নেয় মেয়েটি। রানীর রক্তে ভেজা মেয়েটির দিকে কয়েক মুহূর্ত কৃতজ্ঞ চোখে তাকিয়ে থাকে দেব। এরপরই সে কেটে নেয় রানীর বুড়ো আঙ্গুল, কারণ যেই ভিআইপি সেকশনের শক্তি এবং রানা রয়েছে সেখানকার দরজা খুলতে হলে এই ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন। সেটা নিয়ে সীতাকে বিদায় জানিয়ে লিফটে উঠে পড়ে দেব। উপরে গিয়ে সে মুখোমুখি হয় তার মায়ের হত্যাকারী সেই রানা নামক পুলিশ অফিসারের। দুজনের মধ্যে মরণপণ লড়াই বাঁধে। প্রচন্ড আহত হয় দেব, কিন্তু রানা লড়াই করছে রাগ এবং আক্রোশ নিয়ে। আর দেবের লড়াইয়ের পেছনে মা হারানোর যন্ত্রণা তার অনেক বড় শক্তি হয়ে দাঁড়ায়। এক পর্যায়ে খালি হাতে মারতে মারতে শেষ করে ফেলে সে রানা সিং নামক এই জানোয়ারকে। তার চোখের সামনে ভেসে ওঠে লেলিহান শিখায় পুড়তে থাকা তার মায়ের শরীর। ওপার থেকে যেন তার মা সন্তুষ্ট চোখে তাকায় তার দিকে। কিন্তু এখনো তো কাজ বাকি রয়ে গেছে। প্রচন্ড আহত দেব মানসিক শক্তিতে নিজেকে টেনে নিয়ে যায় আরো উপরের ফ্লোরে, যেখানে অবস্থান করছিল নাটের গুরু শক্তি। দেব সেখানে গেলে শুরুতে শক্তি তাকে কথার জালে জড়ানোর চেষ্টা করে। কথায় কথায় ভুলিয়ে সে দেবের কাছাকাছি চলে আসে এবং হঠাৎই দীর্ঘ একটি ছুরির ফলা সে ঢুকিয়ে দেয় দেবের বুকে। অন্য হাতে রাখা ছুরিটি সে দেবের মাথায় ঢুকিয়ে দিতেই যাবে, কিন্তু নিজের হাত দিয়ে সেই আঘাত প্রতিহত করে দেব। শরীরের সমস্ত শক্তি এবং মনের সমস্ত মনোবল একত্র করে সে ঝাঁপিয়ে পড়ে শক্তির ওপর। একের পর এক ছুরির আঘাতে ক্ষত বিক্ষত করে ফেলে তাকে। মৃত্যুর আগ মুহূর্তে আহত কুকুরের মতো ইনিয়ে বিনিয়ে ক্ষমা চায় শক্তি। দেবকে লোভ দেখায় অঢেল অর্থ আর বিপুল ক্ষমতার। চোখ ভর্তি আগুন নিয়ে তার দিকে তাকিয়ে দেব বলে, ক্ষমা তুই আমার মায়ের কাছ থেকে চেয়ে নিস। আর এরপরেই ভবলীলা সাঙ্গ হয় এই মানুষরূপী ভণ্ড পিশাচের। শেষ হয় সেই প্রতিশোধ যার বোঝা বয়ে চলেছিল দেব সেই ছোট্টবেলা থেকে। অতিরিক্ত রক্তক্ষরণে দুর্বল ছেলেটা যেন পরিণত হয় সেই ছোট্ট শিশুটিতে, যার চোখের সামনে মারা গিয়েছিল তার মা, যার সুখী জীবন মুহূর্তে তছনছ করে দিয়েছিল একদল লোভী স্বার্থান্বেষী মানুষ। প্রতিশোধের আগুন যাকে পুড়িয়ে মেরেছে প্রতি মুহূর্ত। সেই ছোট্ট শিশুর চোখে যেন ভেসে ওঠে তার মায়ের মায়াময় হাস্যরত মুখ। সেই ফেলে আসা গ্রাম, সেই শান্তিময় বাতাস, সেই দিনগুলি যেগুলো আর কখনোই ফিরে আসবে না। যেন এক মুহূর্তে সেই সব কিছু তার অস্তিত্বকে অধিকার করে। মুখে মৃদু হাসি আর শান্ত মন নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে দেব। আর এইখানে শেষ হয় মাঙ্কি ম্যান মুভির কাহিনী। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন, যার নাম ছিল মাঙ্কি ম্যান। মুভিটির কাহিনী আপনাদের কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই মুভিটি ভারতে নিষিদ্ধ হওয়ার কারণ কি বলে আপনি মনে করেন সেটাও আমাদেরকে প্লিজ কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, এবং যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, আমি আশা করব আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। সো ইফ ইউ লাইক আওয়ার এক্সপ্লেনেশন, প্লিজ সাবস্ক্রাইব টু সাইফ বিন রহমান অ্যান্ড নাইটেলস বাংলা। আপনাকে কাহিনীটি শোনাচ্ছিলাম আমি আপনাদের সাইফ, এবং ভিডিওটি এডিট করেছেন সামিয়া রহমান। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভির কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা তো জানেন কি করতে হবে, রাইট? প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।